বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাবেয়া কেমিস্ট্রিতে সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পাঠে আমি আলোচনা করেছি ওখানে মল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলাটি নিয়ে কথা বলেছি। আজকে আমি শতকরা সংযুতি এবং স্থূল আণবিক সংকেত নিয়ে কথা বলবো। এখানে যেটা আমি লিখে নিই শতকরা সংযুতি, স্থূল আণবিক সংকেত। প্রথমে শতকরা সংযুতির কথা বলা হয়েছে, তাও আমি শতকরা সংযুতি নিয়ে কথা বলতে চাই। শতকরা সংযুতি মানে কোনো যৌগে মৌলের শতকরা যে পরিমাণ, কোনো যৌগে মৌলের শতকরা যে পরিমাণ সেটা বের করতে হবে। শতকরা সংযুতি কি হচ্ছে, যে কোনো যৌগে মৌলের শতকরা পরিমাণ, কোনো যৌগে কোনো মৌলের পরিমাণ কত সেটা শতকরা সংযুতি। যে কোনো যৌগ, তোমাদের অনেক পরিচিত যৌগ আছে, যেমন সালফিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, আর যে কোনো যৌগ, ফসফরিক অ্যাসিড, তারই যে কোনো যৌগ হতে পারে। যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিড নিয়ে কল্পনা করি, তাহলে সালফিউরিক অ্যাসিডের যৌগে আমরা মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করব, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড যৌগ, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড এর শতকরা সংযুতি কিভাবে বের করব। আমরা সালফিউরিক অ্যাসিডের টোটাল পরিমাণটা, আণবিক ভরটা বের করে নিব। কত আছে এখানে, হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার আছে 32, অক্সিজেন 16 × 4 64। তার মানে হাইড্রোজেন 2, সালফার 32, এটা হচ্ছে অক্সিজেন 64। টোটাল হিসাব করলে কত হবে, এটা হচ্ছে 64, 32, এখানে 2। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হয়তো তোমাদের অনেকের জানা আছে, এটা টোটাল হবে 98। এখন শতকরা সংযুতি আমরা কিভাবে বের করব। শতকরা সংযুতি, হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন সমান, এখানে আছে হাইড্রোজেন 2টা, টোটাল 100%। আবার সালফার 32, টোটাল 98 × 100%। অক্সিজেন 16, চার 16 64, অক্সিজেন 98 × 100%। তাহলে আমরা পার্সেন্টগুলো বের করে নিব। পার্সেন্ট তো 2 থাক 98 তো পার্সেন্ট 2.8। আবার সালফার 32, তাহলে সালফার 32, 32 পয়েন্ট এত পার্সেন্ট। অক্সিজেন তো অক্সিজেন হচ্ছে 64, 98 পাই। তাহলে আসছে 2.8।
এই যে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরা সংযুতি কিভাবে আমরা বের করব, শতকরা সংযুতি। এভাবে যে কোনো যৌগে আমরা মৌলের শতকরা সংযুতি বের করতে পারবো। যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি আমরা এইভাবে বের করতে পারবো। এখন যদি আমি একটু বড় যৌগের দিকে যাই, যেমন সাবান, সাবান একটু বড়, তাহলে হচ্ছে সাবানের সংকেত হচ্ছে C70, সাবানের সংকেত C70, H35, COO, Na। এইটা হচ্ছে সাবানের সংকেত। তাহলে আমরা হিসাব করলে কত পাবো? এখানে হচ্ছে কার্বন 12 ইন্টু 17 যোগ হাইড্রোজেন 1 ইন্টু কার্বন আবার 12, অক্সিজেন 16, সোডিয়াম 23। এখানে হচ্ছে কার্বন 17, কার্বন পারমাণবিক 12, 17টি আছে। এখানে হাইড্রোজেন 35, অন্য 35, আবার কার্বন 12, অক্সিজেন 16, আর সোডিয়াম আছে একটা 23। তাহলে এখানে হচ্ছে কি কার্বন, এখানে হাইড্রোজেন, এটা কার্বন, এটা হাইড্রোজেন, এটা আবার কার্বন, এইটা অক্সিজেন, এইটা হচ্ছে সোডিয়াম, এইটা সোডিয়াম। তাহলে টোটাল আমাদের কি আসবে? টোটাল যদি আমরা হিসাব করি 12 ইন্টু 306, এটা আসছে টোটাল 306। তো এখন আমরা এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে এটা সাবানের সংকেত, তো এটা ছিল সালফিউরিক অ্যাসিড। তো এখন এখানে একটু পার্থক্য শতকরা সংযোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে আমরা দেখব এখানে কিন্তু মৌল আসলে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু অ্যাকচুয়ালি মৌল একই রকম মৌল একই তুলনায় অ্যাকচুয়ালি মৌল আছে এখানে 4টা, কারণ কার্বন 2টা, কিন্তু কার্বন তো একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন ডাবল আছে, একটা ধ্রুব আমরা সোডিয়াম একা, কারণ একই রকম মৌল আমরা একটা ধ্রুব, তা এখানে অ্যাকচুয়ালি মৌল আছে 4টা। আমরা এই 4টা শতকরা সংযুতি বের করব। যেমন কার্বন, কার্বনের শতকরা সংযুতি যদি আমরা বের করি কার্বন, তাহলে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে 17, এখানে ছিল কত? একটা, 18। তাহলে 18 গুণ 306 ইন্টু 100%। আবার হাইড্রোজেন ইকুয়াল টু হাইড্রোজেন 35, 35 বাই 306 তো 100% ইকুয়াল। পরে অক্সিজেন, অক্সিজেন আছে 2টা, 16 16 32, অক্সিজেন আছে 2টা, হলো 32 এখানে বাই ইন্টু 100%। সোডিয়াম একাই, সোডিয়াম আছে 23, তাহলে 23 306
6 ইন্টু 100 100%। এইগুলো আমাদের শতকরা সংযুক্তি। আমরা এখন এইগুলো ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ পেয়ে যাবে এবং সবগুলো যোগ করলে আবার 100% হয়ে যাবে। এটা আমাদের এইভাবে আমরা শতকরা সংযুক্তি বের করতে পারবো। কোন যৌগে মৌলের শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করব সেটা আমরা জেনে গেছি। এছাড়াও তোমরা হয়তো আগে থেকেই জানো, এটা একটা সিম্পল ব্যাপার, হয়তো সবার জানা আছে, কিন্তু আমি তো এখানে 9-10 এর জন্য করাচ্ছি, এই জন্য আমাকে শুরু থেকে সব কথা বলতে হবে, কারণ তোমাদের কার কিরকম প্রস্তুতি, কে কি জানো না জানো সেটা তো আমার জানা নেই। এই জন্য জানি না কার কতটুকু কাজে লাগবে। আমার মনে হয় বিশেষ করে যারা 9-এ আছে বা 9-এও এদের জন্য বেশি হয়তো বা কার্যকর হতে পারে। যাই হোক, তো এর আগেও আমি 4টা টপিক নিয়ে আলোচনা করেছি। জানি না তোমরা কতটুকু উপকৃত হবে। তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে এবং হচ্ছে যদি কোনো সমস্যা বের হয় তাহলে তোমরা আমাকে জানাবে কমেন্টে। তো এখানে শতকরা সংযুতি আমরা এভাবে বের করব। কোন যৌগে মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। আশা করছি এখানে কোনো সমস্যা নেই তোমাদের, আমরা এভাবে পারবো। যে কোনো যৌগের হতে পারে, তোমাদের জানা জানা চেনা অনেক অনেক যৌগ আছে, এইভাবে আমরা বের করব। তো এখন আমরা যদি শতকরা সংযুতি বের করতে কোনো সমস্যা না থাকে, আমি মনে করছি নাই, যদি না থাকে তাহলে আমি এবার স্থূল আণবিক সংকেতের দিকে যাব। স্থূল সংকেত ও আণবিক সংকেত কিভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব, শতকরা সংযুতি থেকে আমরা কিভাবে স্থূল আণবিক সংকেত আমরা নির্ণয় করব, শতকরা সংযুতি থেকে আমরা কিভাবে স্থূল ও আণবিক সংকেত নির্ণয় করব। এর আগে আমাদেরকে জানতে হবে স্থূল আণবিক সংকেত আসলে কি, সেটা কি জিনিস, সেটাতে আমরা কি জানবো বা বুঝবো, এটা আমাকে একটু জানতে হবে এটা নির্ণয়ের আগে। যেমন স্থূল আণবিক সংকেত, স্থূল সংকেত আণবিক সংকেত কি, যেমন বেনজিন C6H6 স্থূল সংকেত হবে CH। কেন, আমরা ওয়াইকে 6 দ্বারা ভাগ করলে CH পাবো। এটা হচ্ছে স্থূল সংকেত হচ্ছে সরল অনুপাত। আণবিক সংকেত হচ্ছে কোন যৌগে মৌলের পরমাণুর সংখ্যা আমরা কতটুকু সেটা আমরা জানতে পারবো, সঠিক পরিমাণ আমরা জানতে পারবো। যেমন হাইড্রোজেন H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা স্থূল সংকেতে পরিণত করি তাহলে কি হবে, HO। গ্লুকোজ C6H12O6 সবার জানা। এটা আমরা কি হবে স্থূল সংকেতে নিয়ে যাব। এটা যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, CH2O। এটা হচ্ছে এটার স্থূল সংকেত, এটা স্থূল সংকেত, এই হলো স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত দিয়ে আমরা কি জানবো বুঝবো, বা আণবিক সংকেত দিয়ে কি জানবো বুঝবো। স্থূল সংকেত দিয়ে আমরা যৌগটির সরল অনুপাত জানতে পারবো, আর আণবিক সংকেত দিয়ে কোনো যৌগে মৌলের পরমাণু সঠিক সংখ্যা সঠিক অনুপাত আমরা জানতে পারবো। যৌগে কোন মৌল কতটি পরমাণু আছে তার সঠিক পরিমাণ আমরা জানতে পারবো আণবিক সংকেত থেকে। আশা করি সবাই বুঝে গেছো, কারণ এগুলো সাধারণ জিনিস এবং তোমাদের পাঠ্য বই আছে। তাহলে যদি কোনো সমস্যা না থাকে, আমি কিভাবে শতকরা সংযুতি থেকে স্থূল আণবিক সংকেত বের করতে হবে সেটা একটু দেখাতে চাই। তো শতকরা সংযুতি থেকে স্থূল আণবিক সংকেত, আমরা যে কোনো যৌগের স্থূল আণবিক সংকেত, যেমন এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যেটা শতকরা সংকেত আমরা বের করেছি সেটা যদি আমরা স্থূল সংকেত বা আণবিক সংকেতে বের করি, এখানে সালফিউরিক অ্যাসিড আমরা এই অংশটা বাদ দিব, আমরা পার্সেন্টেজ কত পেয়েছি এটা আমরা এইটাকে
এইটা আমরা পার্সেন্টেজ পেয়েছি, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে মনে করছি যে হচ্ছে এর আণবিক ভর, আণবিক সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। এখন প্রশ্ন এরকম, কোনো যৌগে মৌলের হাইড্রোজেন আছে এত পার্সেন্ট, সালফার আছে এত পার্সেন্ট, অক্সিজেন আছে এত পার্সেন্ট এবং ওই যৌগের আণবিক ভর 98, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। আমি এখান থেকে ধরে নিলাম। তো এখানে যদি এটা হয় তাহলে আমরা কি করতে হবে, স্থূল সংকেত নির্ণয় করতে গিয়ে কিছু নিয়ম মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে মনে রাখতে হবে আমাদের পারমাণবিক সংখ্যা, যেমন এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, পারমাণবিক ভর মনে রাখতে হবে। এখানে হাইড্রোজেন কত, সালফার বা যে কোনো আমরা যেটাই কেন করে আমাদের সবসময় পারমাণবিক ভর জানতে হবে, জেনে থাকা খুবই দরকার। তো পারমাণবিক ভর ছাড়া আমরা কখনোই স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করতে পারবো না। তো এখানে কেননা আমরা টোটাল পরিমাণটাকে, আমরা এই যে শতকরা সংযুক্তি যে থাকবে, এই শতকরা সংযুতিটাকে প্রথমে আমাদেরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এই জন্য পারমাণবিক ভর দিয়ে প্রথমে ভাগ করতে হবে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, প্রথমে পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি হাইড্রোজেন যেমন 2.04%, তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর কত সেটা দিয়ে ভাগ করতে হবে, সালফার কত সেটা দিয়ে ভাগ করতে হবে, এবং অক্সিজেন কত সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা হাইড্রোজেন বের করি, হাইড্রোজেন স্থূল সংখ্যা, হাইড্রোজেন সমান কত, হাইড্রোজেনের সংযুতি 2.04, তাহলে এর পারমাণবিক ভর কত 1, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা এটাই পাবো। এবার সালফার, সালফার পার্সেন্ট কত 32.65, ভাগ করবো কত 32 দিয়ে, তাহলে কত হবে এটা 1.02। আবার অক্সিজেন, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে আমরা পার্সেন্ট কত দেওয়া আছে 65.30, 65.30 ভাগ করবো কত দিয়ে আমরা, অক্সিজেন কত 16, তাহলে কত পাবো আমরা হচ্ছে 4.08, এটা আমাদের পার্সেন্ট। আমরা এটা কি পেলাম, এটা হচ্ছে পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে স্থূল সংকেতের জন্য আমরা প্রথমে কি করলাম, শতকরা সংযুতিকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, ওই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, যেটা যে মৌলের শতকরা সংযুতি সেটা সেই মৌলের পারমাণবিক ভর দিয়ে আমরা সেটাকে ভাগ করেছি। এরপর কি করতে হবে, এরপর ভাগফলের মধ্য থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেইটা দিয়ে আবার ভাগফল গুলোকে ভাগ করতে, আর এখানে সবচেয়ে ছোট এইটা দিয়ে কি করতে হবে, ভাগফল গুলোকে ভাগ করতে হবে। এখানে আরেকটি কথা, ভাগফল গুলোকে সবচেয়ে ছোট সংখ্যা এটা দিয়ে ভাগফল গুলোকে ভাগ করতে হবে, কিন্তু অন্য কোনোটা দিয়ে ভাগ করলে কিন্তু না, এটা দিয়ে। তাহলে আমরা এখানে কি করব, এইটা দিয়ে ভাগফল গুলোকে আবার ভাগ করব। হাইড্রোজেন
1.04 ভাগ 1.02 ইকুয়াল টু 2। সালফার হচ্ছে সালফার অক্সিজেন 4.08 1.02 তাহলে আমরা এইগুলো পেয়েছি। এখানে আরেকটি কথা, এখানে আমরা সব কয়টায় আমরা এখানে পূর্ণ সংখ্যা পেয়েছি, এখানে 2 1 4, কিন্তু আরেকটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আমরা এখানে পূর্ণ সংখ্যা না পাই, পূর্ণ সংখ্যা আনতে হবে কিভাবে? সংকেত লেখার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দরকার, তাই পূর্ণ সংখ্যা আনতে হবে। যদি এখানে 2 1 এগুলো না হয়ে যদি হতো 0.5, যেমন হচ্ছে 1.5 বা 4.5 এরকম, তাহলে আমরা কি করতাম, এটাকে আমরা 2 দিয়ে গুণ করতাম, প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করতাম। যদি এখানে 0.5 এরকম 0.5 হতো, তাহলে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতাম। কিন্তু তা না হয় যদি 1.2 হতো, তাহলে আমরা 1 পূর্ণ সংখ্যা ধরে নিতে পারতাম। 1.2 হলে 1 পূর্ণ সংখ্যা ধরে নিতে পারতাম। এরকম যদি 0.5 হয়, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। 1.2 এরকম যদি হয়, তাহলে আমরা 1 পূর্ণ সংখ্যা ধরে নেব সংকেতের ক্ষেত্রে। তাহলে এখন স্থূল সংকেত কি দাঁড়াচ্ছে? স্থূল সংকেত ইকুয়াল টু, প্রথমে আর কি ছিল, হাইড্রোজেন টু সালফার এস অক্সিজেন H2SO4, স্থূল সংকেত H2SO4। কিন্তু এটা রেখে দেবে না, আমাদের আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করার জন্য আমরা কি করব? আমাদের আণবিক সংকেত বের করার জন্য কি করতে হবে? এখানে আমরা স্থূল সংকেত পেয়েছি, তাহলে ধরি, এখানে ধরে নিতে হবে ধরি আণবিক সংকেত সমান H2SO4 2N। এনটিটাকে গুণ করতে হবে। আণবিক সংকেত দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর সমান 98। তাহলে শর্ত মতে H2SO4 ইকুয়াল টু 98। বা হাইড্রোজেন 1 2 যোগ সালফার 32 অক্সিজেন 16 গুণ 4
সমান 98 বা এত n ইকুয়াল টু বা এত ইকুয়াল টু 98 বা n ইকুয়াল টু, তাহলে n ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আণবিক সংকেত, আণবিক সংকেত আমরা n এর যে মানটা পেয়েছি সে মানটা এখানে স্থূল সংকেতে বসিয়ে দিলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে আণবিক সংকেত H2SO4 আণবিক সংকেত সমান এত। এখানে আমরা দুইটা একই রকম সংকেত পেয়েছি, কারণ এখানে 1 আছে, 1 এর তো কোনো ভ্যালু নেই, 1 দিয়ে গুণ করলে ওইটাই পাওয়া যাবে। তবে সব ক্ষেত্রে নয়, বিভিন্ন হইতে পারে, আলাদা আলাদা হবে। এই ক্ষেত্রে আমরা দুইটা সংকেত একই পেয়েছি। তো আমরা এইভাবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে পারবো। আণবিক সংকেত ধরে নিতে হবে এবং আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে স্থূল এবং আণবিক সংকেতে কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ এটা ছোট্ট একটা জিনিস, এগুলোতে কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমি আজকে দুইটা বিষয়ে কথা বলতে চেয়েছি, শতকরা সংযুতি, স্থূল আণবিক সংকেত, এবং সেই মোতাবেক আমি আমার কথা বা আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।